হয় যে কেন এই 5 মাস পরে এসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে, আবার সরকার দায়িত্ব নিল এটি ঐক্যমত্যের ভিত্তিতে প্রকাশ করবে, কিন্তু এক ধরনের আমরা নানা রকম বিরোধ দেখছি, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের বিরোধ দেখছি। হাবিব ভাই তো এক ভাই বললেন এই বিষয়টি, আপনার কাছে কি মনে হয় যে কি কারণ থাকতে পারে? জি, আসলে আমি খুবই আনন্দিত যে আমাদের 90-এর গণ আন্দোলনের সামনের সারির নেতা হাবিব ভাইকে দেখতে পাচ্ছি, এবং সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যারা একসাথে রাস্তায় মিছিল করেছি তাদেরই একজন তিনি। আসলে এই আলোচনাটা শুরুতেই প্রফেসর কলিমুল্লাহ ভাই খুব চমৎকার ভাবে, অনেক ইঙ্গিতপূর্ণ ভাবে অনেক কথা কিন্তু খোলাসা করে দিয়েছেন। বিষয়টা হলো এরকম যে আমাদের দেশে যখন তড়িঘড়ি করে কেউ যখন বাড়ি বানায়, দেখা গেছে যে বাড়ির ঠিক মতো প্ল্যান করতে পারে না, এমনও ঘটনা আছে যে সিঁড়ি বানানোর জায়গা রাখা হয় না কিন্তু বিল্ডিং উঠে গেছে। হ্যাঁ, এমনও হয়েছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আমি জানি যে এক লোক বাড়ির বাউন্ডারি দিয়ে দিছে, পরে দেখেছে রাস্তাই নাই, ঢুকবে কিভাবে? মানে অন্যের জায়গায় সে তার নিজের জায়গার মধ্যে নিয়ে নিয়েছে আর কি। পরে অনেক মামলা মোকদ্দমা করে সে রাস্তা বের করতে হয়েছে। তো এখন ঘোষণাপত্র তারা বলছে যে এই বিসমিল্লাহ তো আগেই পড়া উচিত ছিল, কিন্তু এখন নামাজ টামাজ পড়ে সূরা টুরা পড়ে বলতেছে যে বিসমিল্লাহ তো পড়া হয়নি, আজান তো দেওয়া হয়নি। তো এখন আজান ছাড়া যদি নামাজ আপনি পড়ে ফেলেন মসজিদে, তো এটা তো একটা ঘোরতর একটা বিপত্তির জায়গা। এখন কন্ট্রাডিকশনের জায়গাটা কি দেখেন, কন্ট্রাডিকশনটা হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে যে একটা ঘোষণাপত্র লাগবে, তারা রাজপথে ঘোষণা দিয়ে দিবে। সরকার বলছে যে এটা আমরা কিছু জানি না, এটা প্রাইভেট ইনিশিয়েটিভ। আবার কিছু সময় পরে সরকার ভোল পাল্টে বলছে যে আমরা সবাই নিয়ে আমরা একটা ঘোষণাপত্র করব, আজান দিব, এবং বিপ্লব যে হয়েছে আজান দেওয়া হয় নাই, আজানটা দিব। ঘোষণাপত্র মানে তো আজান, তা আজান দেব, এটা সবাই নিয়ে আজানটা দেব, সব পলিটিক্যাল পার্টি। তো এই যে শুধু পলিটিক্যাল পার্টি, বাইরেও তো সিভিল সোসাইটি এখানে আছে, পেশাজীবী সংগঠন আছে, সাংবাদিকদের ইউনিয়ন আছে, আইনজীবীদের সমিতি আছে। তো তারা কি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পার্ট না? তাদের ঘোষণা কি থাকবে না? তাদের আজান কি থাকবে না? আসলে গোটা ব্যাপারটাই হয়ে গেছে এখানে একটা হযবরল অবস্থা। অর্থাৎ যাদের এই রাজনীতির দায়িত্বটা পালন করার কথা, তাদের বদলে যখন অপেশাদার লোকেরা এসে যখন সেই পেশার কাজটা করা শুরু করেন, তখন এই বিপত্তিটা হয়, যে কারণে আজান ছাড়াই। তারিক ভাই, আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলেন না কেন, এই অপেশাদার এই ছোট ছোট ক্ষুদে ছাত্ররাই তো এই সরকারের পতন ঘটালো, একটি ব্যবস্থার পতন ঘটালো, স্বৈর ব্যবস্থার। তো ফলে তারা সামনের দিনে রাজনীতিতে মানে ডিসাইসিভ ভূমিকা রাখবে, এটাই তো স্বাভাবিক নাকি? না না না, এখানেই কথাটা হলো প্রত্যেকটা মুভমেন্টের এখানে এনডিসির এবং সামরিক শিক্ষার সাথে সংযোগ আছে, এরকম একজন আলোচক আছেন এখানে, তিনি আমার চেয়ে আরো ভালো জানবেন। সেটা হলো এই যে আপনার আর্মিতে আর্টিলারি ফোর্স, তার যে ডিউটি আর যারা সিগন্যাল করে থাকে তাদের ডিউটি কিন্তু একরকম না। তাহলে আজকে বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্ররা বরাবরই ছিল, ছাত্ররা বরাবরই সরকার পতন ঘটিয়েছে। আমরা কি ওই এরশাদ স্বৈরাচারের পতন ঘটাই নাই? আমরা কি পরের দিন গিয়ে মন্ত্রিত্বের ভাগ চেয়েছি? এখন আজকে যে ডাকসুর এক প্রাক্তন বিবি যখন বলছে আপনারা মন্ত্রিত্বের ভাগ চাননি ছাত্ররা, বা হাবিব ভাইরা মন্ত্রিত্বের ভাগ চাননি বলে কিন্তু তারা হয়তো পিছিয়ে গেছে, দেশটা পুনর্গঠন হয়নি, রাজনীতিবিদরা আবার আগের কায়দায় দেশটাকে নিয়ে গেছে। ছাত্ররা কিন্তু এই কথাই বলছে। 90 যদি হাবিব ভাইরা ক্ষমতা আসতেন, বলতেন যে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চালাবো রাজনৈতিক দলগুলোকে সাথে করে, মানে সেই বাস্তবতা তো তৈরি হয়তো সে সময় হয়নি, কিন্তু বিষয়টা ব্যক্তির উপরে নির্ভর করে না, বিষয়টা নির্ভর করে পরিকল্পনা এবং ব্যবস্থার উপরে। আপনি দেখেন 90-এর আন্দোলনের পরে যে 3 জোটের রূপরেখা ছিল, 3 জোটের কোন রূপরেখার কত পার্সেন্টকে আপনি অপ্রাসঙ্গিক বলবেন? এবং এটা তো আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারাও স্বীকার করছে যে 3 জোটের রূপরেখা যদি বাস্তবায়ন হতো তাহলে ফ্যাসিবাদের জন্ম হতো না বাংলাদেশে। তাহলে আজকে যারা দীর্ঘদিন আমরা রাজপথে দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করলাম, আমরা যারা রাজপথে বললাম
যে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প করো। এই তো স্লোগান, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প করো। সেই বিকল্পটা কি? একটা একটা গণতান্ত্রিক সুশাসনের, বহুদলীয় গণতন্ত্রের একটা সম অধিকার ভিত্তিক বাংলাদেশ। তাহলে এই জায়গাটায় আমরা যারা লড়াই করলাম, বৈষম্য বিরোধিতার দোকান তো বাংলাদেশে কমিউনিস্টরা সবার আগে দিয়েছে। বৈষম্যের দোকান তো নতুন না। এই বৈষম্য বিরোধিতার দোকান কিন্তু কমিউনিস্টের দোকানের এই বৈষম্য সেল হয়নি। এটা সেল হয়নি কারণ তার প্যাকেজিং ভালো ছিল না। তো এখন এখন এখানে প্যাকেজিংটা ভালো হয়েছে, তার অর্থ এই নয় যে এখানে যে ইনগ্রেডিয়েন্টস একটা ব্যাপার, যে আপনি বৈষম্য বিরোধিতার প্রোডাক্ট সেল করবেন, কিন্তু প্রোডাক্টের মধ্যে যদি বৈষম্য বিরোধিতা না থাকে, প্রোডাক্টের মধ্যে যদি ইনক্লুসিভনেস না থাকে, তাহলে আজকে যে ন্যারেটিভ তারা দেওয়ার চেষ্টা করেছে, তারা যখন আন্দোলনটা করেছিল তারা কি বলেছিল যে আমরা রাষ্ট্রের ক্ষমতায় যাব? তারা কি বলেছিল যে আমরা এই একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করব সংবিধান নিয়ে? তারা কি বলেছিল যে আমরা সংবিধানকে কবরস্থ করব? তাহলে কলিমুল্লাহ ভাই যথার্থই বলেছেন, আপনি যখন সংবিধানকে কবরস্থ করার কথা বলেন, আপনি প্রকারান্তরে ইতিহাসকে কবরস্থ করার কথা বলেন। সংবিধানে ভুল ত্রুটি থাকতে পারে, ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার এসে সে ভুল ত্রুটি সংশোধন করবে। তারেক ভাই আপনাকে ধন্যবাদ, আবার শুনবো ধন্যবাদ আপনাকে প্রাথমিকভাবে।